নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরু করছি আজকে নিউজ টুডে। ধনধান্য প্রেক্ষাগৃহে যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। জয়েন্ট নিট থেকে শুরু করে বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বিনামূল্যে প্রশিক্ষণের প্রকল্পই যোগ্যশ্রী। প্রত্যেক বছর 1 থেকে 7 জানুয়ারি পালন হবে ছাত্র সপ্তাহ, ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রতি বছর 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি আমরা স্টুডেন্ট উইক পালন করছি। এটা গত বছর থেকে আমরা চালু করছি। গতকাল শেষ হয়েছে, বাট প্রতি বছরই এটা হবে। স্টুডেন্টস উইকদের স্টুডেন্টসের যত কাজ, যত স্কলারশিপ, যত ইভেন ফোন, স্মার্ট কার্ড, যে সমস্তগুলো আছে, সাইকেল থেকে শুরু করে এই 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারির মধ্যে দিতে হবে। এটা একটা কম্পালসারি কম্বিনেশন থাকবে, অ্যান্ড ইট ইজ এ ম্যান্ডেট। আর 8 তারিখে আমি প্রোগ্রাম করে বাদ বাকিটা খোঁজ খবর নেব এবং স্টুডেন্টদের, টিচারদের, প্রফেসরদের, প্রিন্সিপালদের সকলের কাছে আমি আসব। এটা কিন্তু ইয়ারলি প্রোগ্রাম হিসেবে থাকলো, এটা চেঞ্জ হবে না। মেয়াদ শেষের আগে ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলা করেছিলেন বিলকিস, তা যুক্তিযুক্ত বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এই মামলার শুনানি চলবে। বিলকিস বানু মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা। মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ মুক্তি পাওয়া ওই 11 জন ধর্ষককে আবার ফেরত যেতে হবে জেলে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হলো এই মামলায় শুনানি চলবে। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে 11 জন ধর্ষককে মুক্তির যে সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট সরকার, তা এখতিয়ার বহির্ভূত। বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি উজ্জ্বল ভুয়ানের পর্যবেক্ষণ, জালিয়াতি করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চ জানিয়েছে ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই ছিল না গুজরাট সরকারের। যেহেতু মামলা শুনানি মহারাষ্ট্রে হয়েছে, তাই মহারাষ্ট্র সরকারই পারে এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে। 2022 সালের 15ই অগস্ট 76তম স্বাধীনতা দিবসে বিলকিস কাণ্ডে সাজাপ্রাপ্ত 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। তার আগে মুক্তির জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন ওই ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত অপরাধীরা। সেই আবেদনের ভিত্তিতেই গুজরাট সরকারকে সিদ্ধান্ত নিতে বলেছিল আদালত। বিজেপি শাসিত গুজরাট সরকার 11 জন অপরাধীর মুক্তির পক্ষে সওয়াল করেছিল। এরপরই 11 জনকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানায় আদালত। সুপ্রিম কোর্টের ছাড়পত্র মেলে। মুক্তির পর স্থানীয় বিজেপি নেতৃত্ব ওই অপরাধীদের সংবর্ধনাও দিয়েছিল বলে অভিযোগ। 11 জনের মুক্তির পরেই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল দেশ জুড়ে। কেন মেয়াদ শেষের আগেই 11 জন ধর্ষক ও খুনিকে ছাড়া হলো, এ নিয়ে বিতর্ক বাঁধে। বিতর্কের মধ্যেই গুজরাট সরকার জানায় যে জেলে ওই 11 জন ধর্ষক এবং খুনি ভালো আচরণ করেছেন, সে কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছে। যদিও প্রতিপক্ষ দাবি করে ওই 11 জন বিভিন্ন সময় প্যারোলে মুক্তি পেয়ে যখন জেলের বাইরে ছিলেন, তখনও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল। এদের মধ্যে 2 জনের বিরুদ্ধে প্যারোলে মুক্ত থাকার সময় অপরাধমূলক কার্যকলাপের অভিযোগে এফআইআরও দায়ের হয়েছিল। মোট 10 জনই বিভিন্ন সময় প্যারোলের নিয়ম ভঙ্গ করেছেন বলেও অভিযোগ ওঠে। 2002 সালে গোদ্রা কাণ্ডের পর গুজরাটে সাম্প্রদায়িক হিংসা চলাকালীন 3 মে দাহোর জেলার দেবগড় বাড়িয়া গ্রামে হামলা চালানো হয়। গ্রামের বাসিন্দা 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করা হয়। বিলকিসের চোখের সামনেই তার 3 বছরের মেয়েকে পাথরে আছাড় মারেন হামলাকারীরা। ঘটনাস্থলেই মারা যায় সে। তার পরিবারের আরও কয়েকজন সদস্যকেও হত্যা করা হয়। এই অপরাধকে বিরল এবং বিরলতম আখ্যা দিয়ে মুম্বাইয়ের সিবিআই আদালতে কঠোর সাজার পক্ষে সওয়াল করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2008 সালের 21শে জানুয়ারি মোট 12 জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল ওই বিশেষ আদালত। হাসপাতাল থেকে মেয়েকে চিঠিতে কি লিখেছিলেন জ্যোতিপ্রিয়, ছিল ডাকুর নামও, জানা গেল ইডি সূত্রে। হাসপাতাল থেকে কন্যাকে চিঠি লিখেছিলেন রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। আগে কথা জানিয়েছিল ইডি। এবার জানা গেল সেই চিঠিতে কি লেখা ছিল। ইডি সূত্রে খবর, টাকার লেনদেন প্রসঙ্গে কয়েকটা কথা কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে চিঠিতে জানিয়েছিলেন বালু। সেখানে উল্লেখ করা হয়েছিল এই মামলায় ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকুর নাম। গত শুক্রবার শঙ্করের বনগাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাকে মধ্যরাতে গ্রেপ্তারও করা হয়। পরের দিন আদালতে ইডি জানায় হাসপাতালে জ্যোতিপ্রিয়ের সঙ্গে চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিলেন ডাকু। একটি চিঠি ইডির হাতে এসেছে, সেখানে বাংলা এবং ইংরেজিতে বেশ কিছু কথা লেখা রয়েছে। ওই চিঠি কন্যাকে দিচ্ছিলেন ধৃত মন্ত্রী। এরপর থেকেই চিঠিতে কি লেখা ছিল তা নিয়ে জল্পনা শুরু হয়।
ইডি সূত্রে জানা গিয়েছে, চিঠিতে অল্প কথায় কিছু তথ্য এবং নির্দেশ লিখেছিলেন জ্যোতিপ্রিয়। কন্যাকে জানিয়েছিলেন কোথায় কার কাছে কত টাকা আছে। রেশন দুর্নীতির সঙ্গে ওই টাকার যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই সূত্রেই চিঠিতে ডাকুর নাম এসে থাকতে পারে। তবে শঙ্কর ছাড়াও আরও কয়েকজনের নাম চিঠিতে ছিল বলে জানা গিয়েছে ইডি সূত্রে। ইডি আদালতেই জানিয়েছিল, একাধিক ফরেক্স সংস্থা বা বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থার মাধ্যমে 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর। ওই টাকা প্রথমে বিদেশি মুদ্রায় পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইতে। তার মধ্যে অন্তত 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয়ের বলে দাবি করেছে ইডি। মনে করা হচ্ছে সেই টাকার কথাই কন্যাকে চিঠিতে বলতে চেয়েছিলেন ধৃত মন্ত্রী। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে এখন SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন জ্যোতিপ্রিয়। সেখানে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের মাধ্যমে চিঠি চালাচালির কথা ইডি জানতে পারে এবং ওই চিঠি হাতে পায়। ইডি সূত্রে খবর, চিঠির হস্তাক্ষর পরীক্ষা করতে পারে কেন্দ্রীয় সংস্থা। একই সঙ্গে হাসপাতালে কিভাবে কাগজ কলম পেলেন ধৃত মন্ত্রী তাও তদন্তকারীদের ভাবাচ্ছে। যেখানে তাকে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে খবর। ইডি জানিয়েছে, গত 19 ডিসেম্বর জ্যোতিপ্রিয়কে জেরা করা হয়েছিল। সেই সময় তিনি কন্যাকে লেখা চিঠির কথা স্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তী সময় তিনি তা অস্বীকার করবেন কিনা তার নিশ্চয়তা নেই। সেই কারণেই হস্তাক্ষর পরীক্ষা করে নিশ্চিত হওয়ার কথা ভাবা হচ্ছে। বাংলাদেশে ফের ক্ষমতায় আওয়ামী লীগ। পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। জিতলেন ক্রিকেটার সাকিব আল হাসানও। হাসিনার প্রধান প্রতিদ্বন্দ্বী বেগম খালেদা জিয়ার বিএনপি এবার ভোট বয়কটের ডাক দিয়েছিল। তাই ভোটের নিরাপত্তাও ছিল এবছর আঁটোসাঁটো। প্রধান বিরোধী দল বিএনপি ভোটে অংশ নেয়নি। প্রতিপক্ষ কিছু স্বতন্ত্র প্রার্থী এবং নাম সর্বস্ব কয়েকটি রাজনৈতিক দল। সুতরাং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যে টানা চতুর্থ দফা সরকার গঠন করবে তা কার্যত ছিল সময়ের অপেক্ষা। রবিবার সারাদিন ভোটের পরে বিকেল 4টে থেকে বুথে বুথে ব্যালট গণনা যত এগিয়েছে সেই ছবি স্পষ্ট হয়েছে। সভানেত্রী শেখ হাসিনা আগেই ঘোষণা করেছিলেন, জয়ীদের জন্য দলের দরজা খোলা থাকবে। ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরে নির্মিত হচ্ছে স্কাইওয়াক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানের 5 কোটি টাকায় নির্মিত হচ্ছে পুণ্যার্থীদের জন্য স্কাইওয়াক। আগামী 2 মাসের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে মন্দির সূত্রে। স্কাইওয়াকে থাকবে পানীয় জল এবং চায়ের ব্যবস্থা। গোটা এলাকায় থাকবে সিসিটিভি ক্যামেরা, থাকবে LED স্ক্রিন এবং জয়েন্ট স্ক্রিনও। জল্পেশের সবথেকে বড় মেলা হলো শ্রাবণী মেলা। এই মেলায় দূর দূরান্ত থেকে ভক্তের ঢল লক্ষ্য করা যায়। আর সেই কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রীর অনুদানের টাকায় নির্মিত হচ্ছে স্কাইওয়াক, আর যার ফলে মন্দির চত্বরে অনেকটাই ভিড় এড়ানো সম্ভব হবে বলে জানা যাচ্ছে। এই স্কাইওয়াকটা আমরা যে গত যে মেলাগুলো হয়েছিল, বিশেষত শ্রাবণী মেলা, এই শ্রাবণী মেলায় দেখতাম যে লোকে কিলোমিটার ধরে লাইন হতো এবং নানা রকম সমস্যা হতো। রাস্তায় দাঁড়িয়ে থাকতো, রোদ বৃষ্টির মধ্যে এরা থাকতো। সেই জন্য যাতে পুণ্যার্থীরা একটা জায়গায় অ্যাসেম্বল হতে পারে, সেই জন্য আমরা এটা করছি। এই যে স্কাইওয়াক তৈরি হয়েছে, এই স্কাইওয়াকে একসঙ্গে 4-5 হাজার লোক ওখানে উঠতে পারবে এবং ওখানে থেকে ধীরে ধীরে মন্দিরে নেমে বাবার দর্শন করতে পারবে। এখানে আমাদের 4টা গেট থাকবে। তো ওঠার জন্য একটা বড় সিঁড়ি থাকছে, আর নামার জন্য একটা বড় সিঁড়ি, আর সাইডে আরো 2টো সিঁড়ি থাকছে। এই 4টা সিঁড়ি, মানে আমরা সে হয়তো উপরে কেউ যদি অসুস্থ হয় তাকে নামানোর জন্য সাইডে আরো সিঁড়ি তৈরি হচ্ছে। আচ্ছা। আর উপরে ব্যবস্থা থাকবে, জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা থাকবে, ইউরিনালস থাকবে, হয়তো চায়ের ব্যবস্থাও হয়তো থাকতে পারে ওখানে। আমরা এগুলো চিন্তা করছি। তাছাড়া বড় বড় ইয়ে থাকবে, LCD থাকবে, সিসি ক্যামেরার আওতায় পুরোটাই থাকবে, আর একটা বড় স্ক্রিন, যে স্ক্রিনে পুণ্যার্থীরা সবকিছু দেখবে। যে স্ক্রিন কটা থাকছে? জায়ান্ট স্ক্রিন ওখানে উপরে একটা থাকবে। শামশেরগঞ্জ জয়কৃষ্ণপুর ঘোষপাড়া থেকে চাঁদনী দোহা হয়ে ফিডার ক্যানেল যাওয়া রাস্তার বেহাল দশা। এই রাস্তা দিয়ে প্রত্যেকদিন যাতায়াত করে থাকেন হাজার হাজার মানুষ। বিগত কয়েক বছর ধরেই একই অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বছর খানেক আগে এই রাস্তা মেরামত করা হলেও পিচের কোনো অস্তিত্ব নেই এখন। রাস্তায় হয়ে রয়েছে গর্ত। এলাকার প্রধান মেম্বারকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের।
ফের ডুয়ার্সে হাতির হানায় ক্ষতিগ্রস্ত একটি পরিবার। আলিপুরদুয়ার জেলার জটেশ্বর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বেংকান্দি গ্রামে সোমবার ভোররাতে একটি হাতি তাণ্ডব চালায়। ঘরের দেওয়াল ভেঙে ঘরের ভেতরে থাকা একটি বাইক এবং স্কুটিও ক্ষতিগ্রস্ত করে, পাশাপাশি ঘরে মজুত রাখা ধানও নষ্ট করেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।